সুপ্রিয় দর্শক মণ্ডলী, স্বাগত জানাচ্ছি বাংলাভিউ টিভিতে। আর আমি তানজিল শাহরিয়ার আপনাদের সঙ্গে আছি খেলার মাঠে অনুষ্ঠান নিয়ে। সপ্তাহের রবিবার খেলাধুলা ভিত্তিক এই অনুষ্ঠান প্রচারিত হয় বাংলাভিউ টিভিতে। আজকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আর আজকে আমাদের সঙ্গে আছেন বিডি ক্রিক টাইমের সিলেট প্রতিনিধি মাকসুদ হক। মাকসুদ হক, আপনাকে স্বাগত জানাচ্ছি বাংলাভিউ টিভির খেলার মাঠে অনুষ্ঠান থেকে। ধন্যবাদ আপনাকে। আজকে আমরা কথা বলবো বিপিএল নিয়ে এবং আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে কিছুটা কথা বলার চেষ্টা করব। তো বিপিএল কিন্তু ইতিমধ্যে বেশ খানিকটা খেলা চলে গেছে এবং এখন পর্যন্ত যা অবস্থা তাতে দেখা যাচ্ছে যে কুমিল্লা ওয়ারিয়র্স, সিলেট থান্ডার এবং রংপুর রাইডার্স এই তিন দল কিন্তু পয়েন্ট টেবিলের তলানিতে আছে। অন্যদিকে ঢাকা প্লাটুন, রাজশাহী রয়্যালস, তারপর হচ্ছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, তারা কিন্তু এবং খুলনা টাইগার্স, এই চারটা দল কিন্তু উপরের দিকে বেশ ভালো ফাইট করছে। তো শুরু থেকে কিন্তু এবারকার বিপিএল দেখা গেছে যে নিচের সার যে তিনটা দলের কথা আমরা বললাম তারা খুব বেশি একটা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেনি। এবং রংপুর রাইডার্সে আমরা দেখতে পেলাম যে শেন ওয়াটসন গত ম্যাচে এসে যুক্ত হয়েছে, তাতেও কিন্তু তাদের যে পারফরমেন্সের চিত্র সেটা খুব একটা বদলায়নি। এবং এবারের বিপিএলে আমার কাছে যেটা মনে হয় যে তারকা ক্রিকেটার বলতে আমরা যেটা বুঝি অন্যান্য আসরে যেরকম ক্রিস গেইল, এবি ডিভিলিয়ার্স ছিলেন, লাসিথ মালিঙ্গা ছিলেন, এবছরের বিপিএলে সেরকম কোনো তারকা ক্রিকেটার নেই। তো এই পুরো বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন পারফরমেন্সের বিচারে? হ্যাঁ, আসলে এবারের বিপিএলে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম, শুরু থেকেই আমাদের যেটা বিপিএল যেটা স্টার বা বিপিএলের যে ব্র্যান্ডটা আমরা গত লাস্ট সিজন দেখা গিয়েছিল সিলেট টিমে ডেভিড ওয়ার্নার আসলেন, রংপুরে আসলেন এবি ডিভিলিয়ার্স, সিলেট বিপিএল এটা বেশ বড় একটা ব্র্যান্ড হয়ে যাচ্ছিল। কিন্তু এই বছরে গিয়ে হঠাৎ করে বিসিবির নতুন কিছু পরিকল্পনার কারণে এটা একটা খুব শুভ উদ্যোগ ছিল যে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর জন্য একটা যে বিশেষ একটা বিপিএল করা ঠিক ছিল। বাট আরেকটু আগে থেকে প্ল্যানিং করলে আমার মনে হয় জিনিসটা আরও সুন্দর হইতো, আর আমরা যেন বিপিএলের ওভারসিজ ক্রিকেটার আরও কনফার্ম করতে পারতাম। এই বছর শুধু শেন ওয়াটসন বলেন, গেইল আসবেন শুনতেছি আমরা, তবে কতটুকু, আর চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের এখনও কোয়ালিফাই করার উপরে নির্ভর করছে গেইলের আশাটা। তারা যেরকম আমি শুনতে পেরেছি এখন পর্যন্ত যারা কোয়ালিফায়ার ম্যাচের জন্য গেইলকে তারা কনফার্ম করছে, আর এমন সময় গেইল এসে কতটুকু পারফর্ম করবেন সেটাও একটা সন্দেহ থেকেই যায়। বাট এছাড়া ঠিক আছে, আমরা এখন পর্যন্ত কোনো বড় তারকা দেখছি না। সবচেয়ে বড় তারকা যেটা আসলে আমাদের ফ্যান যেটা মানে বেশি কষ্ট লাগছে সেটা হচ্ছে যে আমাদের দেশের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসানের অনুপস্থিতি। এই জিনিসটা আসলে ঠিক আছে, মানে সবচেয়ে বড় একটা বিরাট একটা ইম্প্যাক্ট। আমাদের যেটা দেশীয় একটা ব্র্যান্ড থাকে সেটার জন্য একটা বিরাট শূন্যতা, আর বিদেশি তো অবশ্যই এবার আমাদের জন্য অনেক বড় লস, বিদেশি ক্রিকেটারের অভাব আর কি। এই কারণে হয়তো ঢাকা চট্টগ্রাম হয়ে আবার ঢাকায় ফেরত গেছে বিপিএল, কিন্তু মাঠে সেই দর্শক উন্মাদনতা দেখা যাচ্ছে না। সেই তারকা খ্যাতি দিয়ে কিংবা পারফরমেন্সের দ্যুতি দিয়ে সেভাবে দর্শক টানতে পারছে না বিপিএল। অন্যদিকে ফ্র্যাঞ্চাইজিগুলোকে বাদ দিয়ে বিসিবির নিজস্ব ব্যবস্থাপনায় যে বিপিএল এবার হচ্ছে, সেখানে ফ্র্যাঞ্চাইজিগুলোর অংশগ্রহণ, বিশেষ করে স্থানীয় পর্যায়ে তাদের যে প্রচারণা কিংবা স্থানীয় পর্যায়ের যে জনগণ আছে তাদেরকে সম্পৃক্ত করতে না পারার কারণেও বিপিএলে হয়তো দর্শকের এই খরা। তো এই যে একটা অবস্থা, এবং ভেন্যু ঢাকা চট্টগ্রামের পর হয়তো আমরা সিলেটে খেলা দেখতে পারবো, তো এই ভেন্যুর সংখ্যা কি আরও বাড়ানো উচিত বলে আপনি মনে করেন, যাতে দর্শকের আগ্রহ আরও বেশি হয়? হ্যাঁ, অবশ্যই বিসিবি তো চাইলেই ভেন্যু এখানে বাড়ানো তেমন একটা খুব বেশি টাফ কোনো ছিল না, কারণ আমরা জানি খুলনা স্টেডিয়াম কিন্তু তৈরি পুরোপুরি, যে কোনো ইন্টারন্যাশনাল টেস্ট ম্যাচ করছে, ওয়ানডে ম্যাচ করছে। এছাড়া বগুড়াতেও আমাদের ভালো ভেন্যু আছে, ঢাকা ফতুল্লায় রয়েছে, শুধু ঢাকা মিরপুর না, ঢাকা ফতুল্লাতেও চাইলে বিসিবি চাইলেই করতে পারে। যেটা তো তেমন কোনো ইন্টারন্যাশনাল ইভেন্ট না, এটা বিপিএল যদি খেলা না হয় তাহলে আমরা ইন্টারন্যাশনাল ইভেন্ট কীভাবে করবো? এটাই তো একটা প্ল্যাটফর্ম, যেটা আমরা আইপিএল থেকে আমরা যতই বলি না কেন, আমরা বিপিএল একটা অন্যরকম, মানে আমরা একটা নতুন একটা থাকতে হবে। আইপিএলের থেকে আমরা কোনো কপি করবো না, বাট একটা জিনিসকে আপনি অনুকরণ করতেই হবে। আইপিএল অবশ্যই আমরা মানে এটা অস্বীকার করার উপায় নেই যে আইপিএল কিন্তু একটা ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেছে, আর আমাদের এটাকে ফলো করা উচিত। যেমন আইপিএল কিন্তু যে প্রথমেই তারা যে স্টেপগুলি নিয়েছিল যে সব টিমের নিজস্ব হোম অ্যান্ড অ্যাওয়ে সিস্টেম যেটা ছিল, এটা কিন্তু আমরা এখনও এত আসর হয়ে গেলেও আমরা কিন্তু এখনও অ্যাডাপ্ট করতে পারলাম না। যদিও আমাদের অনেক সময় বিসিবি পরিচালকরা জ্ঞানেই হোক আর সজ্ঞানী হোক বলে ফেলেন যে আমরা কিন্তু আইপিএলের পরেই বিপিএল। অনেক সময় তারা এটা বেশ কয়েকবার তারা বলছেন, এটা নিয়ে অনেক ট্রল হয়েছে। আমরা অনলাইনে যারা আমরা
কাজ করি বা ইয়ে করি আমরা দেখছি বিষয়টা। তো আসলে আমরা মুখে বলি যে আমরা কিন্তু আইপিএলে পড়ে, কিন্তু এখন আমরা আইপিএলের মেইন কনসেপ্টটাকেই আমরা অনুকরণ করছি না, যেটা হোম অ্যান্ড অ্যাওয়ে সিস্টেম যেটা, সেইটা যদি আমরা একটু ইয়ে করতাম। এখন হোম অ্যান্ড অ্যাওয়ে না হোক, অ্যাটলিস্ট 3টা থেকে 5টা ভেন্যু করা খুব টাফ না বিসিবির জন্য, বিসিবি চাইলেই এটা করতে পারে। আর যে সিলেটে ভেন্যু ইন্ট্রোডিউস করার মাত্র যে সিলেটে কতটুকু হাইপ হয়, কী হয় না হয়, এটা তো সবাই জানে। বিসিবি প্রেসিডেন্ট নিজেও সিলেটে আসছেন, ম্যাচ অ্যাটেন্ড করছেন, উনি নিজেও জানেন যে ঢাকার বাইরে ম্যাচ দিলে কতটুকু বা নিউ একটা ভেন্যুতে দিলে কীরকম হাইপ হয়। তো অবশ্যই এটা বিসিবির অবশ্যই এটা নিয়ে এটা ইয়ে করা উচিত, চিন্তাভাবনা থাকা উচিত, অন্তত আগামীবার যেন এরকম একটা কিছু আমরা দেখতে পারি। অবশ্যই আমরা প্রত্যাশা করব, কারণ ঘরের মাঠে যখন ঘরের দল খেলে তখন স্বাভাবিকভাবেই সেই ঘরের মানুষের, সেই ঘরের দলের প্রতি, ঘরের দলের খেলোয়াড়দের প্রতি একটা টান থাকে। এটা কিন্তু আমরা গতবারও, এর আগের বারও সিলেটে দেখেছি। সিলেটে যে খেলাগুলো হয়েছে, সিলেটের টিমের জন্য কিন্তু প্রচুর দর্শক মাঠে গিয়েছেন। এবং এর আগের, গতবারের আগের যে বিপিএল হয়েছে সেখানে টানা 4 দিন সিলেটের ম্যাচ ছিল, 4 দিনই কিন্তু দর্শক পরিপূর্ণ ছিল স্টেডিয়ামে, এবং 4টা ম্যাচে কিন্তু সিলেট জিতেছিল। এবার কিন্তু যেটা হয়েছে, সিলেট থান্ডার নামে যে দলটা আছে বিপিএলে, তারা কিন্তু পারফরমেন্স দিয়ে খুব একটা সন্তুষ্ট করতে পারছে না। 7 ম্যাচ খেলে 6টাতেই তারা হেরেছে। সর্বশেষ ম্যাচে রাজশাহী রয়্যালসের কাছে 8 উইকেটে হেরেছে, এবং একটা ম্যাচেই সিলেট থান্ডার জিতেছিল, সেখানে আন্দ্রে ফ্লেচার দুর্দান্ত একটা সেঞ্চুরি করেছিলেন। তো সিলেট থান্ডার দলটা নিয়ে আপনি কি বলবেন? সিলেট থান্ডার দলটা কতটুকু প্রত্যাশা মেটাতে পারছে সিলেটি দর্শক ভক্তদের? সিলেট থান্ডার দল নিয়ে যদি আমাকে কিছু বলতে হয়, প্রথমে আমি দুটি জিনিস আমি যেটা মানে দুটা স্পেসিফিক জিনিস আমার কাছে মনে হচ্ছে প্রধান প্রবলেম। ফার্স্ট হচ্ছে লিডারশিপ, টিমে একটা লিডারশিপের শূন্যতা, টিমে ক্যাপ্টেন্সি বলেন বা সিনিয়র ক্রিকেটের অভাব, দেশি সিনিয়র ক্রিকেটের অভাব। যে টিমকে আপনার এখানে যতই ওভারসিজ প্লেয়ার বড় বড় স্টাররা আসুক না কেন, আপনার টিম কিন্তু বিল্ড আপ করবে বা ইয়ে করবে কিন্তু লোকাল প্লেয়াররাই। লোকাল যদি কোনো এরকম কোনো মাস্টার মাইন্ড না থাকেন, ইয়ে না থাকেন, সেক্ষেত্রে একটা প্রবলেম হয়ে যায়। এটা হচ্ছে একটা। আর সেকেন্ড আমি যেটা বলবো যে আমাদের বেশি আমরা তিনজন ওভারসিজ ক্রিকেটার, জনসন চার্লস, অ্যান্ড্রে ফ্লেচার, আর আপনার এখন আরেকজন আসছেন আপনার রাদারফোর্ড, এরকম মানে 2-3জন ওয়েস্ট ইন্ডিজ ক্যারিবিয়ান ক্রিকেটারের উপরে। তারা অবশ্যই টি-20তে মানে প্রো যেটাকে বলে টি-20 স্পেশালিস্ট তারা, কিন্তু আমরা বেশি নির্ভরশীল হয়ে গেছি তাদের প্রতি। টিমটা আরেকটু ব্যালেন্স হওয়া উচিত ছিল, এই জিনিসটাতে আসলে আমাদের কাজ করা হয়নি। বিশেষ করে বোলিং দিকটা একদমই মানে দুর্বল। বোলিং দিকটা নিয়ে মানে প্রত্যাশার মানে এখন পর্যন্ত কোনো আশার আলো দেখা যাচ্ছে না যে বোলার কেউ কোনো একটা ম্যাচ, কোনো একজন বোলার যে এককভাবে একটা ম্যাচ জিতিয়ে দেবে, এরকম আমরা এখনও আশার আলো দেখতে পারিনি। আরেকটা ব্যাপার হচ্ছে, এবার বিপিএলের আগে থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড বেশ কয়েকটা ইস্যু তৈরি করেছিল এবং বলেছিল যে বিপিএলে লেগ স্পিনার খেলাতে হবে, 140 কিলোমিটারের বলের বেশি গতি ওলা বলার থাকতে হবে, এবং দেশীয় ক্রিকেটারদের বেশি সুযোগ দিতে হবে, তারা যেন ভালো করতে পারে। সেই সুযোগটা কাজে লাগিয়ে অনেকেই কিন্তু বেশ ভালো করছে। ইমরুল কায়েসের কথা বলতে হবে, এই কিছুদিন আগে বাংলাদেশ দল থেকে তিনি বাদ পড়েছিলেন, কিন্তু এরপর ইমরুল কায়েস এবার বিপিএলে বেশ ভালো করছেন। মুশফিকুর রহিমের কথাও বলতে হবে, বেশ ভালো ছন্দে আছেন এই উইকেট কিপার ব্যাটসম্যান। লিটন দাস খুব একটা ভালো করতে পারেনি, তবে তিনিও ফর্মে ফিরেছেন। সৌম্য সরকারের কথা বলতে হবে, প্রায় 35টা ম্যাচ খেলার পর তিনি আবার ফর্মে ফিরেছেন, 50 দেখা। হ্যাঁ, এটা হয়েছে। তবে তরুণ ক্রিকেটারদের এক্সপোজারের ক্ষেত্রে বা উঠে আসার ক্ষেত্রে বিপিএলটা কতটুকু ভূমিকা পালন করছে বলে আপনার কাছে মনে হয়? এখন পর্যন্ত তরুণদের কথা যদি আমরা বলি, সেক্ষেত্রে 2জন মেহেদী হাসান আমরা যেন দেখলাম, একজন আমাদের পেসার, একজন হচ্ছে পেসার লেফট আর্ম পেসার, আরেকজন হচ্ছে অলরাউন্ডার। দুজনই মোটামুটি ধারাবাহিকভাবে এখন পর্যন্ত খেলেছেন। যদিও বলা যাবে না যে ওরা বিপিএলের আবিষ্কার, ওরা কিন্তু আগে থেকেও বেশ নাম ডাক ছিল, ঘরোয়া লিগে ওরা পারফর্ম করছে। বাট এরপরেও বলা যায় যে তার একটা লাইমলাইটে চলে আসছে বিপিএল এটা পারফর্ম, এরকমই তো আমরা চাই। বাট অবশ্যই নাম্বারটা অনেক কম, আরও অনেক নাম্বার হওয়া উচিত ছিল। 7-8 জন হতে পারতো বা 10 জন হতে পারতো। এরকম যদি হইতো তখন বলা যেত না একটা বলার মতো একটা কন্ট্রিবিউশন। বাট অ্যাটলিস্ট পারফর্ম করতেছে, লোকালরাও মোটামুটি আস্তে আস্তে এগিয়ে আসতেছে। আর বাট যেটা ভালো লাগতেছে, সিনিয়ররা মানে মোটামুটি একটা দায়িত্ব নিয়ে খেলতেছেন। ইমরুল কায়েস যেটা বললেন আপনি, ইমরুল কায়েস বা সৌম্য সরকার এখন ফর্মে ফিরেছেন। মোটামুটি সবাই এখন আস্তে আস্তে, মুশফিক তো রেগুলারলি লার্ন করতেছেন, টিমকে লিড করতেছেন, ভালোই। এটা লোকালরা পারফর্ম করলে আসলে ভালোই লাগে। আচ্ছা, আমরা যেটা খুব প্রত্যাশা নিয়ে, আগ্রহ নিয়ে অপেক্ষা করছি, সেটা হচ্ছে সিলেটে বিপিএল আসতে যাচ্ছে, এবং সিলেটে আমরা প্রতিবারই দেখি দর্শক উন্মাদনা। এবার কতটুকু দর্শক উন্মাদনা আমরা দেখতে পারবো, কিংবা কতটা দর্শককে আকর্ষণ করতে পারবে বিপিএল, এখনও আমরা সেটা পুরোপুরি পরিষ্কারভাবে বলতে পারছি না। তবে প্রত্যাশা তো অবশ্যই করাই যায় যে সিলেটে মাঠের যে দর্শক খরা আমরা ঢাকা চট্টগ্রামে যেমনটা দেখেছি তেমনটা হবে না। আপনি কি প্রত্যাশা করছেন দর্শক সমাগম নিয়ে?
এবার সিলেট ভেন্যুতে? হ্যাঁ, অবশ্যই বলা যায় যে ঢাকা চট্টগ্রামে আমরা যেরকম ক্রাউডদের থেকে যে রেসপন্স দেখেছি, ফ্যান্সদের থেকে যে রেসপন্স দেখেছি, এর চেয়ে ভালো সিলেটে একটা রেসপন্স থাকবে। কারণ সিলেটের মানুষ অবশ্যই খুব বেশি স্পোর্টস লাভার, স্পোর্টসলি প্যাশনেট মানুষ, অবশ্যই এর থেকে বেশি সাড়া দেবে। তবে একটা জিনিস যেটা হয়ে গেছে, একটা প্রবলেম এখানে, একটা এইবার নেগেটিভ ইম্প্যাক্ট, যেটা যেমন এইবার আসতেছে, অন্য সময় দেখা গেছে স্টার্টিংয়ে, লিগের স্টার্টিংয়ে আসতো, তখন মানুষদের মধ্যে একটা মানে আপনার জোয়ার, একটা আগ্রহ বেশি থাকতো। আর এবার এমন এক স্টেজে যখন সিলেটে খেলাটা আসবে, যখন আপনার বলতে গেলে লিগ প্রায় শেষ পর্যায়ে, সবাই জেনে গেছে যে সিলেটের অলরেডি মানে কোনো আপনার অন পেপারস মানে কোনো চান্স নেই, কোনো চান্স নেই বললেই চলে। তো এমন প্রত্যাশার মধ্যে সিলেট আসলে হোস্ট টিম ভালো না করলে একটা বিরাট একটা ইম্প্যাক্ট থেকেও যেতে পারে। বাট এরপরেও আশা করবো যে সিলেটে মোটামুটি দর্শক সারা ভালোই হবে, অন্তত দিনের ম্যাচে না হলে রাত্রের ম্যাচে আশা করা যায় হাউসফুল হবে সিলেটের ম্যাচটা। আমাদের বোর্ড কর্মকর্তারা কিন্তু এবারের যে বিপিএল হলো এটার সম্পর্কে যে প্রত্যাশা ব্যক্ত করেছিলেন যে সামনে যে টি-20 বিশ্বকাপ আছে, যেটা অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত হতে যাচ্ছে 2020 সালে, এই বিপিএল থেকে তারা অনেক পারফর্মার পাবেন বলে আশা করেছেন, এবং এই বিপিএলে যারা ভালো পারফরমেন্স করবে তাদেরকে মূল্যায়ন করা হবে বলে তারা আশা ব্যক্ত করেছেন। তো এই বিপিএল থেকে আসলে সেইভাবে চিন্তা করবার মতো পারফর্মার যদি আমরা চিন্তা করি, তাহলে কারা মনে করেন যে সেই বিশ্বকাপে খেলার মতো পারফরমেন্স করেছে বলে আপনার ব্যক্তিগতভাবে আপনি মনে করেন? এই তো এখন পর্যন্ত যেটা বললাম, আসলে আমার মনে হচ্ছে যে মানে তেমন করে মানে আমি কোনো নিউ দেখতেছি না যে ও নিজেকে করবে। ইমরুল কায়েস পুরাতনের মধ্যে উনি আবার ওনার নাম করছেন যে উনি একটা জায়গা উনি দাবি করতেই পারেন। তাছাড়া নতুন কারো এখন খুব বেশি মানে বলা যায় না যে 3-4টা প্লেস নতুন করে মানুষ করবে। তারপরে আমাদের এখন ওয়ার্ল্ড কাপের আগে দেখতে হবে সামনে আসন্ন পাকিস্তান সিরিজ, পাকিস্তান ট্যুরেই আমরা বুঝে যাবে কি একটা যেহেতু সাকিব নেই, সাকিব হয়তো ওয়ার্ল্ড কাপে ব্যাক করবেন, কিন্তু পাকিস্তান ট্যুরে উনি নেই। এখন বিসিবি কীরকম পাকিস্তান ট্যুরে কীরকম টিম সাজায় সেটার উপরে নির্ভর করছে। বিসিবির সামনে একটা সুযোগ, আমি যেটা চাই বিসিবি যেন পাকিস্তান ট্যুরে একটা ইয়াং টিম, আমরা যেটা বলি, বিসিবি প্রেসিডেন্ট কয়েকবার রিসেন্টলি বলে ফেলেছেন যে আমরা এখন থেকে ইংল্যান্ড আর অস্ট্রেলিয়াকে অনুকরণ করে 3 ফরম্যাটে 3টি টিম বানাবো, 3 রকম টিম সেট আপ করবো। তো এটা আসলেও যেভাবে বলবো, এটা কিন্তু মন্দ জিনিস না, করা যেতেই পারে। পাকিস্তান ট্যুর থেকে আমি চাই বিসিবির জন্য একটা বোল্ড, একটা ব্রেভ ডিসিশন যেন নেয়। হয়তোবা শুধু মুশফিকুর রহিম বা আরও একজনকে এরকম রেখে 30 আপ রেখে বাকি সবাই টিনেজার সবাইকেই ইনক্লুড করা যেতে পারে। এখানে সবাই এটা ভালো একটা এক্সপোজার পাবে। আমরা কিন্তু ইন্ডিয়াতে টি-20তে দেখেছি যে ইয়াংরা ভালোই করেছেন, নাইম শেখ বলেন, বলেন বিপ্লব ছিলেন, বেশ ভালোই পারফর্ম করছেন। তো আসলে টি-20 তো ইয়াং ব্লাডদের জন্যই। তো এটা বিসিবি চাইলে আগে পাকিস্তান ট্যুর থেকে একটা টিম বিল্ড আপ করতে হবে, তারপরে বোঝা যাবে যে ওয়ার্ল্ড কাপে আমরা কীরকম দেখবো। অবশ্যই, কারণ বিশ্ব ক্রিকেটে জায়গা করে নিতে হলে এবং ভালো পারফর্ম করতে হলে আসলে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়, এবং নতুন যারা আছে, তরুণ যারা প্রতিভা আছে, তাদেরকে সুযোগ করে দিতে হয়। কারণ যারা অভিজ্ঞ তাদের অবশ্যই একসময় বিদায় নিতে হয়, তাদের জায়গায় নতুনকে এসে তাদের সেই জায়গাটা পূরণ করতে হয়। তো সে কারণে আগে থেকে যদি তরুণদেরকে তৈরি করা যায়, যেমনটা মকসুদ বলছেন, পাকিস্তান সিরিজে যদি তরুণদেরকে সুযোগ দিয়ে একটু বাজিয়ে দেখা যায়, তাহলে হয়তো টি-20 বিশ্বকাপে আমরা একটা ভালো দল পেতে পারি। আচ্ছা, বিশ্ব ক্রিকেটের দিকে একটু নজর ফেরাবো। সাউথ আফ্রিকায় কিন্তু এখন ইংল্যান্ড টিম সফর করছে, এবং সেখানে ভার্নন ফিল্যান্ডার, সাউথ আফ্রিকার একজন অভিজ্ঞ পেস বোলার, তিনি কিন্তু এই সিরিজ শেষেই তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন। ভার্নন ফিল্যান্ডারকে নিয়ে কি বলবেন? হ্যাঁ, ফিল্যান্ডার তো অবশ্যই সাউথ আফ্রিকা, অনেকেই বলে থাকেন সাউথ আফ্রিকার ম্যাকগ্রা খুব বেশি অ্যাকিউরেসি, ভেরি আন্ডাররেটেড ক্রিকেটার, খুব বেশি তেমন কোনো সুনাম হয়নি ওনার। এর থেকে দেখা গেছে ডেল স্টেইনের ক্রেডিটটাই বেশি থাকতো, কিন্তু ওনাদের কিন্তু একটা জুটি ছিল, ডেল স্টেইন, ফিল্যান্ডার, সাথে ছিলেন মর্কেল ছিলেন, ওনারা কিন্তু ট্রায়ো একটা ছিলেন। বাট দেখা গেছে কি স্টেইনের একটা মানুষের একটা আসলে মানে গতির প্রতি মানুষের একটা বিশেষ আকর্ষণের কারণে ওনার হয়তো গতি ছিল না, বাট কিন্তু অ্যাকিউরেসি বা সুইং, বা আমরা যারা ক্রিকেট রেগুলার ফলো করি আমরা জানি যে ওনার এখানেও একটা বিউটি ছিল ওনার বোলিংয়ের মধ্যে, যেটা আমরা ফিল্যান্ডার বা ম্যাকগ্রা এরা কিন্তু অন্য ক্যাটাগরির, বা শন পলক ছিল আগে সাউথ আফ্রিকাতে। তো ইনশাল্লাহ ফিল্যান্ডারের অনুপস্থিতি অবশ্যই সাউথ আফ্রিকা একসময় টের পাবে। আর এটা ক্রিকেট বিশ্বের জন্য একটা বিরাট লস যদি ফিল্যান্ডার এইভাবে রিটায়ার করছেন। বাট উনি কিন্তু একটা জিনিস, উনি কিন্তু শুধু বোলার না, উনি কিন্তু অলরাউন্ডার র্যাঙ্কিংও মাঝে মধ্যেই দেখা গেছে হঠাৎ করে উনি 3 নম্বরে 4 নম্বরে, উনি কিন্তু ব্যাটিং বেশ পারদর্শী ছিলেন। শুধু উনি একজন বোলার না, ব্যাটিংয়েও কিন্তু উনি বেশ 50ও আছে ওনার। শুরুটা ফিল্যান্ডার অলরাউন্ডার হিসেবে শুরু করেছিলেন, কিন্তু হঠাৎ করে টেস্টে সাফল্য পেয়ে যাওয়ার পর নিরেট একজন বলার পরিণত হয়েছিলেন। বিশ্ব ক্রিকেটে আরও একটু বলতে হবে যে মেলবোর্নে, যেটা আমরা বক্সিং ডে টেস্ট করি, একটা বেশ ঐতিহ্যবাহী টেস্ট হয়ে গেছে, সেখানে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড মুখোমুখি হয়েছিল। নিউজিল্যান্ডকে অস্ট্রেলিয়া এই টেস্টেও হারিয়েছে, এবং যেটা খুব তাৎপর্যপূর্ণ একটা ইস্যু, সেটা হচ্ছে মেলবোর্নে কিন্তু দর্শক সংখ্যা 80,000 ছাড়িয়েছিল। তো অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড হলে কিন্তু আমরা এটা দেখতে পাই যে দর্শকের যে সমাগম মাঠে, এমনকি টেস্ট ক্রিকেটেও সেটা বেশ বড়
একটা দর্শক সমাগম হয়, যেটা 80,000 মতো দর্শক হয়েছিল। তো এই যে বাংলাদেশে বিভিন্ন ধরনের খেলা, বিপিএলে আমরা দর্শক দেখতে পাচ্ছি না, অনেক সময় ঘরোয়া ক্রিকেটে বিশেষ করে ঢাকায় হলে সেরকম দর্শক পাওয়া যায় না। তো মাঠে দর্শক টানার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড কীরকম উদ্যোগ গ্রহণ করলে আপনার কাছে মনে হয় যে মাঠে আরও বেশি দর্শক সমাগম হবে? অবশ্যই আসলে বিসিবির এখানে একটা বিরাট একটা চাইলে ওনারা একটা রাখতে পারেন, একটা প্রচারণা একটা অভাব থেকেই যায়। এই যে একটা বিপিএল হচ্ছে এবারে, বিশেষ করে এবারে বিপিএলে কিন্তু একটা জিনিস, শুধু বিসিবিকেও যে আমরা দোষ পাই, এবারে বিপিএলে কিন্তু ফ্র্যাঞ্চাইজিরা, যে ফ্র্যাঞ্চাইজি ওনারা কিন্তু মোটেও বলা যায় না, অন্য বিগত আসরে আমরা দেখছি যে মিনিমাম একটা হইলে ওনার প্রচার করছেন বা অ্যাটলিস্ট শো করছেন লোকাল এরিয়াতে। যেমন আমাদের সিলেটের টিম ছিল, সিলেট সিক্সার্স ছিল, সিলেটে অ্যাটলিস্ট বেসিক একটা করতো, একটা প্রোগ্রাম থাকতো, কোনো একটা থাকতো, পাবলিসিটির থাকতো। বাট এবার যেটা দেখা যাচ্ছে, আমরা সিলেটে বসে রয়েছি, মানে সিলেটের কোনো পাবলিসিটি নেই বললেই চলে। আমি তো এখন পর্যন্ত কোনো ব্যানার পোস্টার দেখলাম না, খেলা তো আর চলে এসেছে। তো শুধু বিসিবিকেও দোষা যাবে না, বাট বিসিবির এখানে ঠিক আছে, প্রধান সেই তো বিসিবি থাকবে, বিসিবিকে গাইডলাইন একটা করা উচিত, প্রচারণা। আসলে মাঠের দর্শক ছাড়া খেলার আসলে কোনো মজা নেই ক্রিকেটারদের জন্য, মাঠের দর্শকই একটা বিরাট বড় অবশ্যই আমরাও চাইবো মাঠে গিয়ে দর্শক যেন বেশি বেশি খেলা উপভোগ করবার সুযোগ পান, এবং আমরা চাইবো ক্রিকেটের ভেন্যু আন্তর্জাতিক এবং ঘরোয়া যে ক্রিকেট আছে সেগুলোতে আরও ছড়িয়ে যাবে, এবং মাঠে গিয়ে নিজের ঘরের দলকে আরও বেশি বেশি উৎসাহ যোগাতে পারবেন আমাদের দর্শক সমর্থকেরা, সেই সুযোগটা বিসিবি করে দেবে। এবং যেটা হয়েছে যে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে জনসম্পৃক্ততার অন্যান্য বারের তুলনায় কম থাকে, এবার দর্শক সমাগম কম হচ্ছে বলে অনেকে অভিমত ব্যক্ত করেছেন। তো আমরা আশা করবো এই দর্শক সমাগম আরও বাড়বে এবং ফ্র্যাঞ্চাইজির সঙ্গে জনসম্পৃক্ততা আরও বাড়বে এবং খেলাধুলা মানুষকে আরও বেশি বিনোদন দেবে। এবং আমরা চাইবো আগামী টি-20 বিশ্বকাপ যেটি অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেখানে আমরা বাংলাদেশে একটা ভালো পারফরমেন্স করবে। আর অবশ্যই আমরা যেটা খুব বেশি মিস করছি এবারে বিপিএলে, সাকিব আল হাসান আবার সেই তার স্বমহিমায় ফেরত আসবেন, সেই প্রত্যাশাই আমরা করছি। সেই প্রত্যাশা আসলে ব্যক্ত করে আজকের বাংলাভিউ টিভির এই যে অনুষ্ঠান খেলার মাঠে, এখানে আমরা শেষ করতে চাইছি। তার আগেই একটু আমরা ধন্যবাদ জানাতে চাই মাকসুদকে আমাদের আজকে সময় দেওয়ার জন্য। বিডি ক্রিক টাইমের সিলেট প্রতিনিধি আমাদের এখানে এসেছেন এজন্য ধন্যবাদ তানজিবে, ধন্যবাদ বাংলাভিউ টিভিকে। সবাইকে আরও একবার ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে রবিবারে আরও একবার আপনাদের সঙ্গে দেখা হবে বাংলাভিউ টিভির খেলাধুলা ভিত্তিক সাপ্তাহিক অনুষ্ঠান খেলার মাঠে থেকে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। শুভকামনা সবার জন্য।